কনকনে শীতের রাত। সোফায় পা তুলে গুটিসুটি মেরে বসে আছে রুশো ভাইয়া। গায়ে মোটা কম্বলটাকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। ভেজা চুলগুলোয় এখনো পানি চিকচিক করছে। ঠান্ডায় গায়ের লোমগুলো দাঁড়িয়ে পড়েছে। এই অবেলায় ধরে বেঁধে গোসল করানোয় ভয়ানক অসহায়ত্ব ফুটে উঠেছে তার। নিবিড় ভাইয়া আরাম করে স্যুপ গিলছেন। যেন কত সুখের জীবন মানুষটার। মা জননীর অনুরোধ রক্ষায় আজ লাট সাহেবের বেশে এ বাড়িতেই থাকছেন। উনার কোলে লেপ্টে শুয়ে আছে ট্যানি। শত রাজ্যের ঘুম যেন আজকের দিনটাতেই পেয়েছে তার। একটু পর পরই গা টান মেরে ফের কিউট কিউট ভঙ্গিমায় চোখ বুজছে। কথায় আছে, বিলাই জাতি মানুষকে নিজের রূপের ঝলকে তীব্রভাবে আকর্ষণ করতে পারে। যার ফলাফল বোধহয় এই হতভাগা আমি। ট্যানির ওপর অসম্ভব রাগ হলেও বাচ্চাটার কিউট কিউট ফেস দেখেই রাগটা আইসক্রিমের মতো গলে যাচ্ছে। আদর করার জন্য হাত দুটো নিস্পিস করছে। অথচ তাকে দেখো, তার এত সুইট একটা মাম্মা থাকাকালীনও 2 পা বিশিষ্ট হুলোবেড়ালের প্রতিই উজাড় প্রেম। এদিকা মা জননী আর বাবাজির পরম আতিথেয়তা টাইপ ভাব জন্মেছে। নিজের ছেলে বোধহয় বিদেশ থেকে 100 বছর পর দেশে ফিরেছে, এমন ভাব নিয়ে নিবিড় ভাইয়ার খাতির যত্ন করছেন। আমি মেয়েটা যে ভার্সিটি থেকে ফিরে এখন পর্যন্ত কিছু মুখে তুলিনি সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই কারো। হা, কি দিন দুনিয়া এলো। নিজের ঘরে আজ নিজেকেই পর হতে হল। রুশো ভাইয়া কাপা শরীর নিয়েই উঠে দাঁড়াল। দাঁতে দাঁত চেপে বলল, আমার ফোনটা একটু দেখে রাখতো ছুটকি, কোনো কল এলে ডাক দিস। আমি 1 মিনিটে গিয়ে 2 মিনিটে আসছি। ঘাড় কাত করে সম্মতি জানালাম আমি। রুশো ভাইয়ার পিঙ্ক কভার লাগানো আইফোনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলাম। ভাইয়া ফেরার পূর্বেই টুংটাং শব্দে ফোন বেজে উঠল। মেসেঞ্জার থেকে মেসেজ এসেছে, অদ্ভুত নামধারী এক আইডির পাঠানো মেসেজ। গোলগাল চোখ করে নিকনেমটা উচ্চারণ করলাম আমি। কলিজা কাটা ডক্টর। স্ট্রেঞ্জ। কলিজা কাটা ডাক্তার কারো নাম হয় নাকি? কে ইনি? আর রুশো ভাইয়াই বা এমন উদ্ভট নাম দিয়েই বা কেন সেভ করেছে আইডির নেম? অনেকটা কিউরিওসিটির বশে ফোনটা আনলক করতেই চোখ চটগাছ হল আমার। মেসেজটা বড় বড় অক্ষরে স্ক্রিনে ভেসে উঠল। হ্যালো মি ক্রাশ, কেমন আছেন আপনি? এই প্রেমে পাগল মেয়েটাকে কি মনে রেখেছেন নাকি প্রতিদিনকার ব্যস্ততায় বলেই কাটিয়ে দিয়েছেন? একরাশ বিস্ময় নিয়ে মুখটা হা করে রইলাম আমি। আকাশ পাতাল ভাবনার মাঝেই রুশো ভাইয়া হাতে নুডলসের বোল নিয়ে হাজির হল। আমার কোলে বোলটা রেখে আদুরে গলায় বলল, এসে থেকে তো কোনো নাস্তা করিসনি, নুডলসটা শেষ কর, কুইক। রুশো ভাইয়ার হঠাৎ আগমনে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লাম আমি। ফোনটা ফট করে পাশে রেখে কোনো কথা না বলেই চামচে পেঁচিয়ে খানিকটা নুডলস মুখে পুরে নিলাম। মুখে নিয়ে চিবানোর সময় অনুভব করলাম ধারণ ক্ষমতার চেয়ে খানিকটা অতিরিক্ত নুডলস মুখে ঢুকিয়ে ফেলেছি আমি, যার দরুন তালুতে লেগে গিয়ে বিষম খাওয়া শুরু করলাম। রুশো ভাইয়া পানি আনতে দৌড় দিতে গিয়েও থমকে দাঁড়াল। পাশ থেকে পানি ভর্তি একটি গ্লাস এগিয়ে দিলেন নিবিড় ভাই। বাম ভ্রুটা উঁচু করে ইশারা করলেন পানিটা খেয়ে স্বস্তি ফিরে পেতে। পুরো গ্লাস খালি করে অবশেষে ক্ষান্ত হলাম আমি। নিবিড় ভাই বেশ স্বাভাবিক ভঙ্গিতেই চিকেন গ্রিলটায় কামড় বসালেন। চিবাতে চিবাতেই ঠোঁট এদিক ওদিক বাঁকিয়ে বললেন, অন্যের পার্সোনাল জিনিস মার্বেলের মতো চোখ করে দেখা ইজ নট আ গুড ম্যানার, সে হোক নিজের ভাই কিংবা অপরিচিত কেউ। রুশো ভাইয়া কম্বল ফেলে চট করে ফোনটা হাতে তুলে নিল। সন্দিহান চোখে স্ক্রিন আনলক করতে করতে বলল, কেউ টেক্সট বা কল দিয়েছিল নাকি ছুটকি? বোকা হেসে মাথাটা ঝাঁকিয়ে সম্মতি জানালাম আমি।
রুশো ভাইয়া প্রথমেই মেসেঞ্জার অপশনে গেল। তার অজানা বহুকাঙ্ক্ষিত প্রেমিকার মেসেজটা পড়েই চোখ দুটো রসগোল্লা বানিয়ে বিষম খেল। জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে ব্যস্ত গলায় বলল, আবছুটকি, তুই যা ভাবছিস অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ওটা মেসেজ আমাকে দেয়নি তো, ওটা তো ব্রোকে। এইটুকু বলবার মুহূর্তেই কোথা থেকে যেন ঝড়ের গতিতে এলো অগ্নিভাই। রুশো ভাইয়ার মুখটা এক হাতে চেপে ধরে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, ওর ধোলাই পর্ব এখনো শেষ হয়নি। গা থেকে মরা ইন্দুরের গন্ধ দূর হলেও ইন্দুরের গন্ধ দূর হয়নি। এখন তোরাই বল, মানুষের গা থেকে ইন্দুরের মতো গন্ধ বের হলে কি চলে? তাই আর কি ওর গা থেকে মানুষের মতো গন্ধ বের করার ধোলাইটা দিতে যাচ্ছি। তোরা এনজয় কর, আমরা একটু পরই আসতেছি। এ কথা বলেই অগ্নিভাই রুশো ভাইয়ার আয়া টাইপ ছাড়া পাবার আর্তনাদগুলো উপেক্ষা করে টেনে হিচড়ে ঘরে নিয়ে গেল তাকে। আমি কিছুক্ষণ বিস্ময় বিস্ফোরিত চোখ করে চেয়ে রইলাম। ও মাই গড, বাসায় কি শুরু হয়েছে এসব? রুশো ভাইয়ার ফোনে কোনো এক কলিজা কাটা প্রেমিকা মেসেজ পাঠাচ্ছে, সেই প্রসঙ্গ উঠায় অগ্নি ভাইয়া আবার ভূতের মতো টপকে পড়ছে। বাই এনি চান্স এই দুটো বান্দরী এই কলিজা কাটা ডাক্তার সংক্রান্ত বিষয়টায় জড়িত নয় তো? ওহ নো, তাহলে তো সাংঘাতিক ব্যাপার। বিষয়টা তো দেখতে হচ্ছে। গোপনে গোপনে কোনো খিচুড়ি পাকাচ্ছে দুটোই মিলে। ঘরে ফিরে রুশোর পশ্চাতে জোরেশোরেই এক লাথি বসিয়ে দিল অগ্নি। রুশো ধপাস করে বিছানায় মুখ থুবড়ে পড়ল। কাদো কাদো গলায় চিৎকার জুড়ে দিয়ে বলল, সোশ্রী ব্রো, মুখ ফসকে তোমার কথা বেরিয়ে যাচ্ছিল, এই লাস্ট। আর ভুল হবে না, এবারের মতো ছেড়ে দাও। ও মাই কিউটি বাম, তু তো গেয়া। রাত্রি তোকে ইন্দুর বলে একদিকে ঠিকই করছে। শালা বিশ্বাসঘাতক। তোরে বলছি না, নিত্যর ব্যাপারটা ক্লিয়ার না হওয়া অবধি কাউকে কিছু বলবি না। আর আয়ুকে তো একেবারেই না। সাংঘাতিক মেয়ে ও। ছোট্ট একটা ক্লু পেলেই হইছে। একদম আগা থেকে গোড়ায় গিয়ে পৌঁছবে। রুশো পশ্চাতে হাত বুলাতে বুলাতে উঠে দাঁড়াল। চোখে মুখে ভয়ানক অনুশোচনার ছাপ ফেলে বলল, সরি ব্রো, আর হবে না বললাম তো। টেনশন নট, আমি ছুটকিকে সামলে নিব। ও যেন ব্যাপারটা নিয়ে বেশি ঘাটাঘাটি না করে, তার জন্য অন্য একটা কাহিনী বানিয়ে শুনিয়ে দেব। ট্রাস্ট মি। অগ্নি দুহাতে মুখ ঢেকে কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপর রুশোর হাত থেকে ফোনটা নিয়ে মেসেজ অপশন ঘেটে দেখল। অবিশ্বাস্য কিছু মেসেজ। নিত্য যে এমন গায়ে পড়া টাইপ মেসেজ করতে পারে তা যেন কল্পনারও বাহিরে। অগ্নি জানে, নিত্য মুখে না বললেও তার প্রতি উইক ইমোশনালি অ্যাট্রাক্টেড হবার পরও আজ প্রতি এমন মনোভাব বড্ড ভাবনার কারণ হয়ে দাঁড়াল। অগ্নি ব্যাপারটা নিয়ে গভীরভাবে ভাবল। রুশোর উদ্দেশ্যে বলল, নিত্যকে মেসেঞ্জারে কল কর। আমার ভয়ে যে চিনে ফেলেছে এই কয়দিনে। তোর সাথে কখনো ফোনে আলাপ হয়নি। সো ইটস টাইম টু অ্যাক্ট লাইক আজ। বাট ব্রো, আমি কিভাবে? টেনশন নিস না, আমি তো আছি, পাশ থেকে শিখিয়ে দিব। নে কল কর। রুশো ভয় ভয় ফোনটা হাতে নিল। অডিও কলের অপশনটায় ক্লিক করতেই অগ্নি রহস্যময় হাসি হেসে বলল, আজ ভয়ানক এক কাজ করতে হবে তোকে। একটা মেয়েকে ফোনে প্রপোজ করার মতো ভয়ানক কাজ। রুশো চোখ দুটো ফুটবলের মতো বড় বড় করে শুকনো ঢোল গিলল। ওপাশ থেকে কল রিসিভ হওয়ায় মেয়েলি কণ্ঠে ভেসে এলো, ও মাই গড, এ যে আপনি আমায় কল করেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। রাত যখন প্রায় 12টার ঘরে, এমন সময় বিছানা ছেড়ে উঠে বসল নিবিড়। ঘুমে কাতর হয়ে উল্টে শুয়ে থাকা অগ্নির পাশ থেকে নিঃশব্দে উঠে দাঁড়াল।
হাঁটা ধরল কাঙ্ক্ষিত গন্তব্যে। গা হিম করা শীতের রাতেও সামান্য একটা শার্ট গায়ে জড়িয়েই ছাদে পৌঁছল। দুহাতে রেলিংটা আলগাভাবে চেপে ধরল। নির্ঘুম চোখ দুটো কি ভীষণ জ্বলছে তার। একটুখানি প্রশান্তি খুঁজে পাবার উদ্দেশ্যে অগ্নির কাছে ছুটে এসেছিল সে। সারাদিনের আড্ডায় আহ্লাদে সময়গুলো পার করলেও এই রাতগুলো কিভাবে কাটাবে নিবিড়? বুকটা যে ভারী হয়ে আসছে। সে কি খুব বেশিই ভুল করে ফেলল? কেন তার মনটা এতটা নাছোড়বান্দা? কেন সে তার মনের বিরুদ্ধে চলতে ব্যর্থ হল শেষ পর্যন্ত? নিবিড় আকাশ পানে গভীর দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়াল। চোখের কোণে জমে থাকা জলগুলো চাঁদের ম্লান আলোয় চিকচিক করে উঠল তার। নিবিড় পলক ফেলে একবার জারার মুখটা স্মরণ করে দীর্ঘশ্বাস ফেলল। ভাঙা গলায় আনমনেই বলতে শুরু করল, সেদিন তোমার দেওয়া কঠিন ওয়াদাটা যে আজ রাখাটা এতটা কষ্টসাধ্য হবে তা বুঝতে পারিনি মা। আমি অপরাধী। তোমার, জারার পরিবার সকলের চোখেই আমি অনেক বড় অপরাধী। আমায় ক্ষমা করে দাও মা, আমি তোমার কথা রাখতে পারিনি। জারাকে ভালোবেসে আপন করে নিতে পারিনি। জারার অভাব পূরণ করতে পারিনি। মেয়েটা আমার কাছে হয়তো বিয়ের আগেই একটু বেশি এটেনশন চাইত, তেমন এটেনশন না পেলেও ভালোবাসাটুকু যদি পেত তাহলে নিশ্চয় অন্য কোনো ছেলের প্রতি মন হারিয়ে ফেলত না। পরিশেষে দোষটা কিন্তু ওর না, দোষটা আমারই। সরি মা, আমায় ক্ষমা করে দাও। আমি পারিনি তোমার কথা রাখতে। পারিনি আমি তোমায় হাত ধরে দেওয়া ওয়াদা পূরণ করতে। কথাগুলো বলার মাঝেই গলা ভেঙে আসতে চাইছিল নিবিড়ের। চোখের কোণে জমা জলগুলোও যেন দলা পাকিয়ে অঝরে ঝরতে চাইছিল। কিন্তু নিবিড় নিজের ভেতরে লুকোনো কষ্টগুলো, আঘাতে আঘাতে জখম হওয়া ক্ষতগুলো লুকোতে সক্ষম। নিবিড়ের চোখে জল আসে, তবে তা গড়িয়ে পড়বার আগেই মুছে ফেলে সে। এবারও তাই করতে যাচ্ছিল। তবে তাকে চরমভাবে অবাক করে দিয়ে কাঁধে কোনো আগন্তুক হাত রাখল। সেই উষ্ণ হাতের স্পর্শে কেঁপে উঠল নিবিড়। অপ্রস্তুত ভঙ্গিতে পলক ঝাপটে নোনা জলগুলো বিলীন করবার চেষ্টা চালাল। ঠোঁটে হাসি ফুটিয়ে উল্টোদিকে ঘুরতেই নজরে পড়ল মলিন চোখে তাকানো এক অপরূপ প্রতিমা। সেই চোখে একরাশ মমত্ববোধ, এক বুক ভরা মায়া। মিসেস অনামিকা নিবিড়ের পাশে রেলিং ঘেঁষে দাঁড়ালেন। চিন্তিত গলায় প্রশ্ন করলেন, একে নিবিড় বাবা, তুমি ঘুমাওনি কেন? আর এত শীতের রাতে এভাবে ছাদে এসেছ কেন? ঠান্ডা লেগে যাবে তো। নিবিড়ের হঠাৎ করেই মনে হল তার হারিয়ে যাওয়া মাটা অনামিকার রূপ ধরেই এ ধরায় নেমে এসেছে। ছেলের চোখের জল সহ্য না করতে পেরে ফিরে এসেছে। নিবিড়ের চোখ দুটো ভরে আসতে চাইল আবার। এভাবেই একসময় তো মা তাকে নিয়ে দুশ্চিন্তা করত। গভীর রাত করে নিবিড় যখন ছাদে উঠে দৌড়ঝাঁপ করত, ঠিক তক্ষুনি মা আঁচল কোমরে গুজে পিছু পিছু ছুট লাগাত। ঠান্ডা লেগে যাবে বলে সে কত শত চিন্তার ঝুলি খুলে বসত। নিবিড় হাসত। অবুঝ বালকের মতো ছোটাছুটিতে মত্ত থাকত। মাকে হুটহাট চিন্তায় ফেলতে বেশ লাগত। অনামিকা চমকালেন নিবিড়ের চোখে জল দেখে। নিজের ছেলে না হওয়া সত্ত্বেও সেই চোখের জল তার মনে সূচের মতো বিঁধল যেন। পরম আদরে নিবিড়ের মাথায় হাত বুলিয়ে উতলা হয়ে জিজ্ঞেস করলেন, সে কি? তোমার চোখে জল কেন? কি হয়েছে নিবিড়? কাঁদছ কেন তুমি? আমায় বলো। নিবিড় আনমনেই অনামিকার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অস্ফুট স্বরে বলল, মা। অনামিকার মমত্ববোধ তীব্রতর হল। নিবিড়ের মুখে হঠাৎ করেই এই অপ্রত্যাশিত মা ডাকটা মনে অনুভূতি জাগাল মমতার। নরম গলায় অনামিকা বললেন,
তুমি আমায় মা বলে ডাকলে বাবা। নিবিড় এতক্ষণে বুঝল ইনি তার নিজের মা নন। তার মা আকাশ পার করে যে দেশে পৌঁছেছে সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। সে দেশ না ফেরার দেশ, কঠিনতম সত্যের দেশ। নিবিড় নিজেকে সামলে নিয়ে বা হাতে চোখ মুছল। অপরাধী কণ্ঠে বলল, অপরাধ নেবেন না আন্টি, মাফ করবেন প্লিজ। আমি আসলে অনেকটা ইমোশনাল হয়েই আপনাকে মা ডেকে ফেলেছি। আম সরি। এ মা, ছি ছি, ক্ষমা চাইছ কেন? তুমি চাইলে আমায় মা ডাকতে পারো, আমি তো তোমার মায়ের মতোই। হাসিমুখে একথা বলে দীর্ঘশ্বাস ফেললেন অনামিকা। আবারও বলা শুরু করলেন, অগ্নির কাছ থেকে শুনেছি তোমার মা এক অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। মা হারানোর কষ্ট যে কতটা আমিও বুঝি। মায়ের জন্য খুব মন খারাপ করছিল তাই না? তুমি এত মন খারাপ করো না বাবা। তিনি যেখানে আছেন ভালো আছেন, তোমার ওপর ঠিক নজর রাখছে। এখন তুমি কাঁদলে সেও তো কষ্ট পাবে তাই না? নিবিড় হালকাভাবে মাথা নাড়িয়ে হু বলল। অনামিকা নিবিড়ের মাথায় হাত বুলিয়ে আবারও প্রশ্ন করলেন, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত বাবা? যদি কিছু মনে না করো তাহলে আমায় বলতে পারো। আমি সমাধান না করতে পারলেও অন্তত কিছু পরামর্শ দিতে পারব। নিবিড় চোখ দুটো হঠাৎ করেই জ্বলজ্বল করে উঠল। উচ্ছ্বাসিত চিত্তে ব্যস্ত গলায় বলে উঠল, লোকে বলে মায়েরদের কাছে জীবনের প্রতিটি সমীকরণেরই সমাধান থাকে। সে সমীকরণ যত জটিলই হোক না কেন, মায়েরা ঠিকই তার সমাধান বের করে ফেলে। আপনি কি পারবেন আমার জীবনের জটিল সমীকরণটার সমাধান করতে? বলুন না, পারবেন? অনামিকা পলক ঝাপটে হ্যাঁ সূচক উত্তর দিলেন। বললেন, চলো দোলনায় বসে তোমার জটিলতাগুলো শুনব। নিবিড় স্মিথ হেসে সম্মতি জানাল। দুজনেই দোলনায় চুপটি করে বসল। চোখের ইশারায় অনামিকা নিবিড়কে বললেন, শুরু করো। নিবিড় আকাশ পানে ফাঁকা দৃষ্টি নিক্ষেপ করল। ভারী গলায় বলতে শুরু করল, ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 5 বছর পূর্বে। আমার মা মিসেস নাইলা শিকদার এবং জারার মা মিসেস অর্পিতা খন্দকার দুজনেই স্কুল জীবনের বান্ধবী ছিলেন। স্কুল জীবন থেকে শুরু করে বিয়ের হবার পরও তাদের বন্ধুত্ব ছিল অটুট। এরপর আমি যখন হলাম তার ঠিক 2 বছর পর জন্মাল জারা। সবাই ভেবেছিল ছেলে হবে, তবে ভাবনামাফিক ছেলের বদলে মেয়ে হয়ে জন্ম নেওয়া জারার মুখ চেয়ে মিসেস অর্পিতার মুখে আধার নেমে এলেও শতগুণে খুশি হয়েছিলেন আমার মা। একটা মেয়ের খুব করে শখ ছিল উনার, নিত্য জন্মানোর পূর্বেই সেই আশা পূরণ করবার জন্য জারাকেই নিজের মেয়ের মতো ভাবতে শুরু করেন। মিসেস অর্পিতা যদিও ছেলের আশা করেছিলেন, তবু সময়ের সাথে সাথে কষ্টটা মিয়ে নিয়ে জারাকে পালন করতে শুরু করলেন। আমরা দুজনে বলা যায় একসাথেই বড় হয়েছি, ছোটবেলায় একসাথে খুব করে খেলেছি। মাঝপথে আব্বুর চাকরির জন্য ট্রান্সফার হওয়ায় 4 বছর আলাদা ছিলাম। ততদিনে বিবেক বুদ্ধি সম্বন্ধে ধারণা হয়ে গিয়েছিল আমার। মেয়েদের থেকে বুদ্ধি হওয়ার পর থেকেই দূরে দূরে থাকতাম, যারাও ততটা ইন্টারেস্ট দেখাত না অবশ্য। আমরা কেউ ভবিষ্যতে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে ভাববার স্বপ্ন দেখিনি মা গত হওয়ার পূর্ব পর্যন্ত। তো সেভাবেই দিন যেতে লাগলো, মাস যেতে লাগলো। আমি যখন এইচএসসির পর ভার্সিটি এক্সামের প্রিপারেশন নিচ্ছি, ঠিক তখনই আমার সাদামাটা জীবনটায় কালো ঝড়টা নেমে এলো। সেদিন ভ্যাকেশনে 2 পরিবারই একটা ছোটখাটো পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করি, 2টো গাড়ি ভাড়া নিয়ে ঘুরতে বের হই। আমি, বাবা, নিত্য যারা এক গাড়িতে এবং পরের গাড়িতে মা, আন্টি আর আঙ্কেল।
সবাই আনন্দ উল্লাসে এতটাই ব্যস্ত ছিলাম যে মারা যেই গাড়িটায় চড়েছিল তার ব্রেক ফেল ছিল একথা যাচাই করে দেখবার সুযোগও পাইনি। যখন হুঁশ হয় তখন হাতে করার মতো কিছুই ছিল না, আমরা সামনে থাকায় ব্যাপারটা বুঝতেও পারিনি। ওদিকে আপন প্রাণ বাঁচাতে গাড়ি থেকে ঝাঁপ দিয়েছিল সবাই, শুধু মাঝ থেকে ঝাঁপ দিতে পারেনি মা। ড্রাইভার ছাড়া নিয়ন্ত্রণহীন গাড়িটা নিয়েই গাছে বাড়ি খেয়ে রাস্তার পাশের খাদটায়। নিবিড়ের ঠোঁটজোড়া কাঁপছিল কথাগুলো বলার সময়। শেষ বাক্যটা উচ্চারণ করার মুহূর্তে আর নিজেকে ধরে রাখতে না পেরে ফুপিয়ে উঠল সে। অনামিকা এবার আর বাধা দিলেন না। ছেলেটার একটিবারের জন্য হলেও মন খুলে কান্না করা দরকার বলেই বোধ করলেন। নিবিড় ফোঁপাতে ফোঁপাতেই আবারও বলতে শুরু করল। আন্টি আঙ্কেল দুজনেই আঘাত পেয়েছিলেন ঠিকই, তবে ততটা ক্ষতি হয়নি উনাদের। আমরা যখন টের পেলাম খারাপ কিছু হয়েছে তখনই গাড়ি ঘুরিয়ে উল্টো দিকে ছুট লাগালাম। আর অ্যাক্সিডেন্ট স্পটটায় পৌঁছে মাকে গুড়িয়ে যাওয়া গাড়িটার মাঝে চাপা পড়ে গোঙাতে দেখলাম। চারিদিকে রক্ত, মায়ের শরীর থেকে বের হওয়া তাজা রক্ত। ওই দৃশ্য কল্পনায় ভেসে উঠলে আজও গায়ের লোম দাঁড়িয়ে যায় আমার। সেখান থেকে অ্যাক্সিডেন্টের খবর পেয়ে অনেকেই ছুটে আসেন সাহায্য করার জন্য। বাবাসহ লোকজন মিলে মাকে গাড়ি থেকে বের করেন। আঙ্কেল, আন্টি, মা তিনজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে করে। আমি তখন পাগল প্রায়। নিত্য মা মা বলে হাউমাউ করে কাঁদছিল, বাবার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছিল। আমি মায়ের রক্তে মাখা হাত তখনও শক্ত করে ধরে। তোমার কিচ্ছু হবে না মা, তুমি ঠিক হয়ে যাবে, একদম সুস্থ হয়ে যাবে। এই কথাগুলোই একনাগাড়ে বলে যাচ্ছিলাম। মা অনেক চেষ্টা করছিল কিছু একটা বলার। আমি বলতে বারণ করছিলাম, তবু জেদ ধরে জোরে জোরে শ্বাস টানতে টানতে মা আমায় বলেই ছেড়েছিল, আমায় একটা কথা দিবি নিবিড়? বড় হয়ে যারাকে নিজের বউ করে নিবি? কথা দে। আমি তখন বোকার মতো তাকিয়েছিলাম। উপেক্ষা করে মাকে নিয়ে হাসপাতালের ভেতরে যাচ্ছিলাম। তবু মা ছিল নাছোড়বান্দা। সেই কথাটা যেন তার দিয়ে নেওয়া চাই। শেষে আর না পেরে মায়ের হাত ধরে কথা দিয়েছিলাম আমি। বলেছিলাম যারাকে আমি বিয়ে করব, ওর যাবতীয় দায়িত্ব নেব। ব্যাস, এরপরই মার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। মৃত্যুশয্যায় মানুষটাও রক্তাক্ত মুখে হাসে। অচেতন আঙ্কেল আন্টিকে ওটিতে নেওয়ার প্রয়োজন না পড়লেও মাকে তক্ষুনি ওটিতে নিয়ে যাওয়া হয়। এদিকে টাকার ব্যবস্থা করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিল আব্বু। আমি তখন পাগলের মতো এদিক থেকে ওদিক দৌড়চ্ছিলাম। মাকে সুস্থ দেখার জন্য ছটফট করছিলাম। যাদের চিনি না তাদের কাছে গিয়েও হাত পেতে ভিক্ষে চাইছিলাম। কিন্তু কেউ সাহায্য করেনি, জানেন? কেউ না। আত্মীয় স্বজনকে ফোন করে জানানোর পর যেটুকু টাকা সাহায্য পেয়েছিলাম সেটুকু অপারেশনের টাকার 3 ভাগের 1 ভাগও ছিল না। ডক্টরেরা হয়তো বুঝতে পেরেছিলেন আমাদের অবস্থাটা, তাই টাকাটা পড়ে নেবেন বলে অপারেশনের শুরু করেন। কিন্তু পরিশেষে কোনো লাভ হয়নি। ডক্টরেরা শত চেষ্টা করলেও হায়াত যে ফুরিয়ে গিয়েছিল মার। কয়েক ঘন্টা যাবৎ যে অপারেশন চলার কথা তা মাত্র 5 মিনিটের মাঝেই স্থগিত করা হয়। ওটির লাল বালোটা বন্ধ হয়ে যায়। ডক্টরদের মাঝে দুজন বেরিয়ে এসে ক্ষমা চায়। সে ক্ষমার অর্থটা আমি বুঝিনি, ফ্যালফ্যাল করে তাকিয়েছিলাম। আমার মা আমায় ছেড়ে চলে গিয়েছে, চিরতরের জন্য চলে গিয়েছে, এই চরম সত্যটা কিছুতেই মানতে পারছিলাম না। ডক্টরদের কলার চেপে ধরে ঝগড়া করেছিলাম, উন্মাদের মতো হাসপাতালের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করেছিলাম। তবু ফেরাতে পারিনি মাকে। সাদা কাপড়ে মোড়ানো সেই জন্মদাত্রী মাটা আমায় ছেড়ে চলে গিয়েছিল, ফেলে রেখে গিয়েছিল রক্তাক্ত দেহ।
যেই দেহ চেপে ধরে পাগলের মতো ঘণ্টা খানেক আর্তনাদ করেছিলাম আমি। নিবিড় দুহাতে মুখ ঢেকে ফেলল। কান্নাগুলো বৃষ্টি হয়ে দুচোখ বেয়ে নামতে শুরু করল তার। সেই বর্ষণের জোয়ারে শরীরটা কেঁপে কেঁপে উঠতে লাগল। অনামিকার চোখ বেয়েও গড়িয়ে পড়ল নোনা জল। নিবিড়ের মাথাটা নিজের কাঁধে এনে রাখলেন তিনি। নিবিড় বাচ্চাদের মতো অনামিকাকে আঁকড়ে ধরে কাঁদতেই থাকল। নিস্তব্ধ পরিবেশটাও যেন নিবিড়ের আর্তচিৎকারে কেঁপে উঠল। হৃদয় ভাঙা সেই আর্তচিৎকারের সাক্ষী হয়ে রইল মস্ত বড় আকাশটাও। এত খুবই সহজ সমীকরণ। নিবিড় চমকে উঠে পলকহীন তাকাল। অনামিকা হেসে আবারও বললেন, জানো নিবিড়, আমরা বাবা মায়েরা অনেক সময় না জেনেই না ভেবেই সন্তানদের খারাপ করে বসি। অথচ আমরাই কিন্তু সন্তানের জন্য বেস্টটা চাই। চাই সে ভালো থাকুক, খুশি থাকুক। এর মানে কি আন্টি? মা তো আমার খারাপের জন্য এমনটা করেনি। অবশ্যই কোনো মাই তার সন্তানের খারাপ চাইবে না, বরং ভালো কি করে করা যায় সেই লক্ষ্যেই পৌঁছতে চাইবে। আচ্ছা, আজ থেকে এই 5 বছর পূর্বে যারা ঠিক কেমন স্বভাবের ছিল বলতে পারো? নিবিড় এলোমেলো চুলগুলোয় হাত চালাতে চালাতে স্মৃতির পাতায় ডুব দিল। মৃদুস্বরে বলল, অনেস্টলি, এখনকার যারা আর তখনকার যারার মাঝে ব্যাপক পার্থক্য রয়েছে। আগের যারা অনেক লাজুক স্বভাবের ছিল, চুপচাপ থাকত, আমার সাথে প্রয়োজন ছাড়া খুব বেশি কথা বলতো না। এক কথায় সাদামাটা বলা যায়। নিজের আম্মুর সাথে ততটা ফ্রি না হলেও মার সাথে ভীষণ ফ্রি ছিল। আম্মুর যাবতীয় কাজে এটাওটা এগিয়ে দিয়ে সাহায্য করত। কিন্তু এখনকার যারার সাথে সেই যারার মিল আমি শত খুঁজো উদ্ধার করতে পারি না। যারা বদলে গেছে। সময়ের সাথে সাথে মেজাজ রুক্ষ হয়েছে, অহংকারী স্বভাব ফুটে উঠেছে। একজন মডেল হিসেবে পরিচিতি পাওয়ায় গেটআপ, চালচলন সবই বদলেছে। আমি অডিশনে টেকার পরও ততটা ইন্টারেস্ট বাড়েনি ওর, যতটা না বেড়েছে গত 3 বছরে। শুনতে খারাপ লাগলেও বিয়ের আগে ওর চাওয়া পাওয়ায় সীমাবদ্ধতা ছিল না। আমি ওকে নিজের উডবি হিসেবে ট্রিট করলেও শি অলওয়েজ ট্রিটস মি লাইক হার বয়ফ্রেন্ড। ঠিক এই জায়গাটিতেই ওর সাথে আমার বনত না। এর বাহিরে যাই করুক, আমি ওসব দেখতে যাইনি কখনো। এ যাই প্রমিজড মাই মম, যারা আমার রেসপন্সিবিলিটির অনেক বড় একটা অংশ মাত্র। অনামিকা দীর্ঘশ্বাস ছাড়লেন। আনমনেই বলে উঠলেন, তার মানে ও তোমার কাছে গুরুত্ব না পেয়েই অগ্নিকে বেছে নিতে চাইছিল, তাই তো? নিবিড় দুচোখ বুজে আস্তে করে মাথা ঝাঁকাল। অনামিকার কাছে বিষয়টা হঠাৎ করেই পানির মতো সহজ সরল বলে মনে হল অহেতুক এতগুলো বছর নিজের জীবনের আনন্দগুলোকে ধামাচাপা দিয়ে রেখেছে নিবিড়। এই সামান্য বিষয়টাকে নিজ হাতে জটিল করেছে। পাকিয়েছে জট, বাঁধিয়েছে ধাঁধা। নিবিড়, আমি এখন যেই কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শুনবে কেমন? নিবিড় সচেতন চোখে তাকাতেই বলতে শুরু করলেন অনামিকা, এই পুরো বিষয়টায় তোমার আদৌ কোনো দোষ নেই। কিভাবে বুঝবে দোষ নেই? তবে আমি বলবো জীবনের কিছু মুহূর্তে আবেগ দিয়ে নয়, আমাদের উচিত যুক্তি দিয়ে চলা। প্রথমত তোমার মা, যারাকে ছোট থেকে নিজের মেয়ের মতো ভালোবেসেছেন, স্নেহ করেছেন। যেহেতু যারাও বেশ লক্ষ্মীমন্ত মেয়ে ছিল, সেই হিসেবে তোমার মার তাকে নিজের বাড়ির বউ বানাতে চাওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না। আর মেইন পেন্ট কিন্তু এটাই, যারাকে তোমার মা যেই স্বভাবের আবিষ্কার করেছিলেন সেই স্বভাবের মেয়ে বর্তমান যারা নয়। তোমার কি মনে হয় আজ যদি তোমার মা বেঁচে থাকতেন তবে কি যারার মতো একটা মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাইতেন? নিবিড়ের চোখে বিস্ময়। সেই বিস্ময়কে সাক্ষী রেখেই অনামিকা বলে চললেন, একদম নয়। সত্যি বলতে একটা মেয়ে হিসেবে যারাকে আমারও পার্সোনালি পছন্দ নয়।
বিশেষ করে ওর চালচলন, অহংকার এবং ভদ্রতার অভাবের জন্যই। আর সেখানে তো নিজের ছেলের বউ। কোনো সচেতন মাই চাইবেন না এমন মেয়েকে নিজের ছেলের বউ করতে। সুতরাং এই অঙ্গীকার রাখাটা কোনো মতেই যুক্তিসঙ্গত নয়। আজ তোমার মা বেঁচে থাকলে নিজে থেকেই সেই অঙ্গীকার ভেঙে ফেলতেন। তোমায় নতুন করে কিছু বলতে হতো না। দ্বিতীয়ত, তুমি কিন্তু মন থেকে অঙ্গীকারটা করনি। মৃত্যুশয্যায় মাকে শান্ত করবার জন্য সান্ত্বনা দিয়েছিলে মাত্র। তৃতীয়ত, তুমি তোমার জায়গায় ঠিক ছিলে। কারণ এতগুলা বছর তুমি সেই অঙ্গীকারকে বুকে আগলেই বড় হয়েছ। যারার অযাচিত আচরণ, চালচলন কোনো কিছুই তোমার অঙ্গীকারে আঁচড় কাটতে পারেনি। তোমার মা হালাল উপায়ে যারাকে তোমার জীবনসঙ্গী করতে বলেছিলেন। মানেটা সহজ, বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক তিনিও চাননি। এই সব কিছুর মাঝে যারার চাহিদাটা ছিল অন্যায়, সে একজন ওয়াইফ হওয়ার আগে একজন প্রেমিকা হতে চেয়েছে। সেই আবদারটা যদিও একপাক্ষিক তবু অন্যায়। এবং চতুর্থত, প্রথমের সবগুলো যুক্তিই যদি যুক্তিহীন হয়ে পড়ে তবু তুমি ঠিক। কারণ তুমি যারাকে ছেড়ে যাওনি, বরং যারাই তোমার দ্বারা নিজের অভাবগুলো পূরণ করতে না পেরে অন্য কাউকে বেছে নিতে চেয়েছে, তোমার প্রতি যারার ইন্টারেস্ট সেখানেই থেমে গিয়েছে। এক কথায় এই বিয়েতে আর তার মতো নেই। এখন কারো মতের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করতে চাওয়াটা নিশ্চয়ই পুরুষত্বের মাঝে পড়ে না। তবে তুমিও নিশ্চয় দোষী কিংবা অঙ্গীকার ভঙ্গকারীর আওতায় পড় না। তোমার জায়গা থেকে তুমি ঠিক, অপরপক্ষ যেমনটাই হোক না কেন। এটুকু বলে থামলেন অনামিকা। নিবিড় অবাক চেয়ে রইল অনামিকার মুখপানে। এই কথাগুলো এতদিনে কেন কেউ বোঝায়নি তাকে? কেন সেই সাধারণ বিষয়গুলো এতটা জটিল ভেবে প্রতিটা মুহূর্ত কষ্ট পেয়েছে সে? তবে কি মা উপর থেকে ছেলের যন্ত্রণা দেখে কষ্ট পেয়েছে? নিজেকে মনে মনে অপরাধী ভেবেছে? নিবিড় সরল মনে জিজ্ঞেস করল, আচ্ছা আন্টি, মায়েরা কি আসলেই ম্যাজিক জানে? না হলে এভাবে চট করে জটিল সমস্যাগুলোর সমাধান করে কিভাবে? অনামিকা নিবিড়ের চোখে ছলছল করা জলগুলো পরম স্নেহে মুছে দিলেন। আদুরে গলায় বললেন, উপরওয়ালা সন্তানদের মঙ্গলের জন্যেই মায়ের এই স্পেশাল পাওয়ারগুলো দিয়েছেন, বুঝলে? নিবিড় অনামিকা ডানহাতটা মুঠোয় নিয়ে তাতে মাথা ঠেকাল। কৃতজ্ঞতা ভরা কণ্ঠে বলল, আমি আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো আন্টি? কিভাবে শোধ করব এই ঋণ? ব্যাস, আজ থেকে আন্টি বলা ছেড়ে দাও তাহলেই হবে। নিবিড় ভয়ার্ত চোখে তাকাল। চিন্তিত গলায় জিজ্ঞেস করল, কেন আন্টি? আমি কি কোনো ভুল করে ফেলেছি? অনামিকা শব্দ করে হেসে ফেললেন। নিবিড়ের চুলগুলো আরও খানিকটা এলোমেলো করে দিয়ে বললেন, হ্যাঁ, ভুল তো করেইস। আমায় মা ডেকে ভীষণ বড় ভুল করে ফেলেছ তুমি। এখন এর প্রায়শ্চিত্ত করতে হবে তো নাকি? নিবিড়ের মুখটা চুপসে গেল হঠাৎ করেই। এই মা ডাক্তার জন্য তক্ষুনি ক্ষমা চেয়েছিল সে। কই, তখন তো বেশ হাসিমুখেই ব্যাপারটা মিটিয়ে দিয়েছিলেন অনামিকা। তবে এখন কেন ক্ষমা করা থেকে বিরত থাকতে চাইছেন? ওরে বোকা ছেলে, আমায় মা ডেকে যে আরেকটা ছেলের লোভ বাড়িয়ে দিয়েছ। আজ থেকে আমায় আর আন্টি বলা চলবে না। আজ থেকে তুমি আমায় মামুনি বলে ডাকবে, বুঝেছ? মামামনি। একরাশ বিস্ময় নিয়ে শব্দটা উচ্চারণ করল নিবিড়। অনামিকা হেসে বললেন, হ্যাঁ বাবুই। মামুনি বলে ডাকবি আমায়? কি রে, ডাকবি না? নিবিড়ের চোখ দুটো আবারও ভিজে এলো। এটা কি শুধুই কোইন্সিডেন্ট নাকি আল্লাহ প্রদত্ত উপহার? ঠিক এভাবেই তো নিবিড়কে বাবুই বলে ডাকতেন মিসেস নাইলা শিকদার। জীবনের মাঝপথেই হারিয়ে ফেলা মায়ের অভাবটা কি অনামিকার দ্বারাই পূরণ করাতে চাইছেন তিনি? নিবিড় অবাক খুশি ভাব নিয়ে হুট করেই শক্ত করে জড়িয়ে ধরল মিসেস অনামিকাকে।
কাদো কাদো মুখ করে বাচ্চা সুলভ কণ্ঠে বলে উঠল, মামামনি। অনামিকাও পরম আবেশে জড়িয়ে নিলেন ছেলেকে। কপালে ভালোবাসাময় পরশ এঁকে দিয়ে বললেন, আমার বাবুই। উষার মৃদু আভা জানালা ভেদ করে বিছানায় পড়তেই চোখমুখ কুঁচকে এলো আমার। পাশাপাশি হঠাৎই তীব্র শব্দে চিৎকার জুড়ে দিল অ্যালার্ম ক্লকটা। তার তীব্রতায় ধরফরিয়ে ঘুম ভেঙে উঠে বসলাম আমি। মূলত অন্যান্য অ্যালার্মগুলোর শব্দে এতটা আতঙ্কিত হতে হয় না যতটা আতঙ্কিত হতে হয় এই টোনের শব্দে। কাল ইচ্ছে করেই এই মোরগের ডাকওয়ালা অ্যালার্ম সেট করে রেখেছিলাম আমি। মোরগ মোবাইলে তো নয়, যেন কানের ভেতরে ঢুকে গলা ছেড়ে দেয় এমন টাইপ আওয়াজ তার। আজকের দিনটায় বিছানায় পড়ে পড়ে বিন্দুমাত্রও ঘুমোনো যাবে না বিধায় এই তোড়জোড়। প্র্যাকটিসের জন্য হাতে এই দিনটায় রয়েছে মাত্র। আজ ভার্সিটির অফ ডে। কাল প্রোগ্রামে প্রপার ড্যান্সটা উঠাতে না পারলে লজ্জায় মাথা কাটা যাবে নির্ঘাত, যা দুঃস্বপ্নেও ভাবা সম্ভব নয় আমার পক্ষে। তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে উঠেই ফ্রেশ হয়ে নিলাম আমি। পানি তো নয়, যেন সাক্ষাৎ বরফ ঢেলে গোসল সারলাম। পুরো শরীর থরথর করে কাঁপছে, তবু রিফ্রেশমেন্টের বড্ড প্রয়োজন ছিল বিধায় চামড়ার ওপর নির্যাতন চালালাম। টি শার্টের ওপর হোয়াইট কালারের জ্যাকেট সাথে ট্রাউজার পরে চুলগুলো টাইট করে বেঁধে নিলাম। এই সাত সকালে ঘুম থেকে কে কে উঠেছে জানি না, তবু যারা উঠেনি তাদের প্রতি কিছুটা নির্দয় হয়েই MP3 প্লেয়ারটা অন করলাম আমি। ফেক লাভ মিউজিকটায় প্রপার কোরিওগ্রাফি অনুযায়ী স্টেপগুলো মেমোরাইজ করবার চেষ্টা শুরু করলাম। নিবিড় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টাওয়ালে মুখ মুছছিল। এমন সময় পাশের ঘর থেকে আসা অনাকাঙ্ক্ষিত গানের আওয়াজে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। এই ভোরবেলায় কেউ উচ্চস্বরে গান ছাড়বে ব্যাপারটা নিয়ে পূর্ব ধারণা ছিল না তার। নিবিড় চোখমুখ কুঁচকে অগ্নির দিকে তাকাল। নিবিড়ের এক মুহূর্তের জন্য মনে হল বিছানায় পাশাপাশি দুটো পাঠা শুয়ে আছে, যাদের এই উচ্চস্বরে বাজা গানটাও কানে পৌঁছচ্ছে না। নিবিড় ছোট্ট করে শ্বাস ফেলে রুশোকে জাগাবার চেষ্টা চালালো প্রথম। ভাগ্য ভালো, তৃতীয়বারের মতো ডাকাতেই রুশো চোখ কচলাতে কচলাতে উঠে বসল। কিন্তু অগ্নি, সে যে বেঁচে আছে তা তার বুক উঁচুনিচু হতে না দেখলে সত্যিই বুঝে ওঠা সম্ভবপর হতো না। রুশো হতাশ হয়ে গাল ফুলিয়ে বলল, ব্রো, তুমি যতই ট্রাই করো না কেন অগ্নি ব্রোকে 9টার আগে উঠাতে পারবে না। নিবিড়ের কপালে হাত। বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, পাশের ঘরে গান বাজছে, এত সকালে গান ছেড়েছে কে? ওটা তো ছুটকির রুম, সকাল সকাল উঠে প্র্যাকটিস করছে বোধহয়। কাল ভার্সিটিতে নাকি প্রোগ্রাম। নিবিড়ের ঠোঁটে হঠাৎ করে রহস্যময়ী হাসি ফুটে উঠল। কিছু একটা ভেবে নিয়ে ঘর থেকে যেতে যেতে বলল, রুশো, তুমি চাইলে অগ্নির সাথে আরও একটু ঘুমিয়ে নিতে পারো। আমি মর্নিং ওয়াকের জন্য বাগানে যাচ্ছি। রুশো হাতের ইশারায় লাইক থামস আপ দেখিয়ে ধপাস করে শুয়ে পড়ল। অনেকটা দুষ্টুমির ছলেই অগ্নির ওপর পা তুলে চোখ দুটো বুজে নিল। নিবিড় নিঃশব্দে হেঁটে চলার পথে হঠাৎ থমকাল। দরজাটা হাট করে খোলা থাকায় উকিঝুঁকি মারতে খুব বেশি বেগ পেতে হল না। নিবিড় সরু চোখে মাথা হেলিয়ে ঘরে উকি মারল। অনন্যা নাচছে। ড্রেসিং টেবিলের প্রশস্ত আয়নার সামনে শরীরের সমস্ত বল প্রয়োগ করে নাচছে সে। এই শীতের সময়ও কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে তার। চারিদিকের কোনো কিছুতে মন নেই, শুধুমাত্র নিজের নাচের মাঝেই সমস্ত কনসেন্ট্রেশনে ঢেলে দিয়েছে যেন। নিবিড়ের ঠোঁটের বাম কোণটা প্রসারিত হল। উকি দেওয়া বাদ দিয়ে এবার দরজার সামনেই শটান হয়ে দাঁড়িয়ে পড়ল সে। পকেটে দুহাত গুজে সূক্ষ্ম চোখে অনন্যা স্টেপগুলো পর্যবেক্ষণ করতে লেগে পড়ল। নাচতে নাচতেই এক পর্যায়ে হাঁপিয়ে উঠে গায়ের জ্যাকেটটা খুলে বিছানায় রাখল অনন্যা। নিবিড় এক মুহূর্তের জন্যও পলক ফেলল না।
বরং প্রগাঢ় দৃষ্টিতে পলকহীন চেয়েই রইল। নিজের এমন চাহনির যথার্থ অর্থ নিজেরই অজানা তার। তবে এটুকু স্পষ্ট, নিবিড়ের চোখ সরাতে ইচ্ছে হচ্ছে না। আর ইচ্ছে হচ্ছে না বলেই সরাবার প্রয়োজন বোধটুকুও করছে না সে। ধুর, এই স্টেপটা কেন ঠিকমতো তুলতে পারছি না আমি? আগে যেখানে পা তোলার কথা সেখানে হাত উঠিয়ে ফেলছি। হয়তো একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি। বিরতি নেওয়া প্রয়োজন। ভাবনামাফিক একটু বিশ্রাম নেবার জন্য বিছানায় গা ছেড়ে দিলাম আমি এবং প্রায় সাথে সাথেই লাফিয়ে উঠে দাঁড়ালাম। আপনি এখানে করছেন? চট করে বিছানা থেকে জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিলাম। নিবিড় ভাইয়া বেশ স্বাভাবিক ভঙ্গিতেই ধাপ ফেলে ঘরে এলেন। বললেন, দেখছিলাম। দেখছিলেন মানে? কি দেখছিলেন? তোমাকে। আমাকে? নিবিড় ভাইয়া খানিকটা ভরকে গিয়ে হলেও সামলে নিয়ে বললেন, মানে তোমার নাচ দেখছিলাম। সেদিন তো খুব বড়মুখ করে বলে এলে, বেশ ট্যালেন্ট সম্পন্ন মেয়ে তুমি। তারই নমুনা দেখছিলাম। ভেতরে থাকা জেদটা আবারও জাগ্রত হলো আমার। ফোঁস করে উত্তপ্ত শ্বাস ফেলে দুধাপ এগিয়ে গেলাম আমি। দৃঢ় গলায় বললাম, তা কেমন নমুনা দেখলেন? মোটামুটি ঠিকঠাকই আছে, বাটন্ড পারফেক্ট। কি বলতে চাইছেন আপনি? সোজাসুজি বলুন। এটাই যে স্টেপগুলো পারফেক্টলি হচ্ছে না। কথায় আছে, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বরাবরই ভয়ঙ্কর ফলাফল দেয়। ড্যান্সের ফার্স্ট স্টেপটা স্মুথলি হবে, সেকেন্ডলি যখন হাত দুটো একইভাবে লেফট সাইডে ঘোরানো হবে তখন পা দুটো এত স্ট্রংলি সোজা হয়ে থাকবে না, হালকা ভাঁজের মতো থাকবে। হাতে শক্তি বেশি প্রয়োগ হবে, নট লেগসে। তারপরের গুলো আই থিঙ্ক 9 আউট অফ 10। হোয়াট এভার, তোমায় এসব বুঝিয়ে লাভ নেই। বেস্ট অফ লাক ফর দ্য ফিউচার। টাডা। কথাগুলো বলে নিয়ে পকেটে দুহাত গুজেই রিল্যাক্সভাবে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন নিবিড় ভাই। আমি আহাম্মক সেজে উনার যাওয়ার দিকে চেয়ে রইলাম কয়েক সেকেন্ড। আচ্ছা, এই মানুষটা এক্সাক্টলি কি চাইছেন? উনি কি আমাকে অপমান করলেন? নাকি ভুলগুলো ধরিয়ে দিলেন শুধরে নেওয়ার জন্য? না, তা কি করে হয়? উনি অন্যদের জন্য যতই কাইন্ড পারসন হন না কেন, আমার জন্য আজীবনই রুড, বদমেজাজি বিলাই হিসেবেই থাকবেন। হুহ, অপমান করা হচ্ছে তাই না? ঠিক আছে, আমিও দেখিয়ে দেব। এই অনন্যাকে অপমান করার ফল চোখে আঙুল ঢুকিয়ে দেখিয়ে দেব। ঘড়িতে ঘণ্টার কাঁটা যখন 10টার ঘরে, এমন সময় অগ্নি রুশো বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিল। কথা ছিল 10টার দিকে ক্রিকেট প্র্যাকটিস করবে 3 জন মিলে। অথচ খেয়ে দিয়ে উঠতেই 10টা পেরিয়ে যেতে ধরেছে প্রায়। নিবিড় অগ্নির দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, কয়দিন ধরে শরীর নাড়াস না? অগ্নি হাতের রেখায় গণনা করবার ভান ধরে বলল, বেশি না, এই 2 সপ্তাহ হবে মেবি। নিবিড়ের মাথায় হাত। আশেপাশে না তাকিয়েই অগ্নির পশ্চাতে সজোরে এক লাথি বসিয়ে দিল সে। রুশো দুহাতে মুখ ঢেকে ফেলে ফিক করে হেসে ফেলল। মিনমিন করে বলল, ছি ছি, ছোট ভাইয়ের সামনে এভাবে তলা ফাটালে ব্রো। অগ্নি পেছনে হাত বুলাতে বুলাতে বলল, তোরে তো আমি পরে দেইখা নিমু। আর শালা তোরে বলি, মারবি ঠিক আছে তাই বলে আশেপাশে দেখবি না? এখন যদি আম্মু আব্বু থাকত তখন কি হইত? রাইট, উনাদেরও থাকতে লাগত। উনাদেরও তো জানা উচিত তুই এই বয়সে খেয়ে ঘুমিয়ে ভুঁড়ি বানানোর প্রস্তুতি নিতাছস। পাঠা কথাকার, এত বেলা করে কেউ ঘুমায়? আমি মানুষটা রাতে ঠিকমতো না ঘুমিয়ে 7টার মধ্যে উঠে পড়ি আর তুই? হইছে হইছে বাপ, ঘাট হইছে আমার। দে দে ব্যাট দে, নাকি বল করুম? মাত্র 3 জন নিয়ে কি আর ক্রিকেট খেলা যায়?
এখানে কোনো কম্পিটিশন হইতেছে না, সো চুপ থাক। এই যে ব্যাট ধর। আর রুশো তুমি ব্যাট করো। বাগানের ওই গাছটারে বাউন্ডারি ধরতেছি। আর ওর পেছনেরটা পার করলে 6। ওকে। অগ্নি মাথাটা কাত করে ব্যাট হাতে ধরল। রুশো বলটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, ব্রো, সবই বুঝলাম, বাট এই বলটা আবার আমাকে নিয়ে উড়ে যাবে না তো? নিবিড় হেসে রুশোর পিঠ চাপড়ে বলল, চিল রুশো। উড়ালে তোমার ওই পাঠা ব্রোকে উড়াবে, তোমাকে না। টেনশন নট। রুশো আশ্বস্ত হয়ে বল ধরল। নিবিড় খানিকটা দূরত্ব রেখে হাঁটুতে ভর রেখে দাঁড়াল। অগ্নি বুক ফুলিয়ে এমন ভাব নিয়ে ব্যাট ধরল যেন প্রথম বলেই 6 মেরে দেবে। অথচ প্রথম বল ছুড়ার পর বলে আঘাত করার বদলে ব্যাট ছেড়ে দিয়েই উল্টে পড়তে নিল সে। নিবিড় কপাল চেপে ধরে হতাশায় ভরা শীষ তুলল। অগ্নির জিহ্ব কামড়ে ধরে বোকা বোকা ফেসটা দেখে হতাশাটা দ্বিগুণ হল। ওদিকে রুশো অগ্নির ব্যাট ছুঁড়ে মারার দৃশ্য দেখে হাসতে হাসতে ঘাসের চাদরেই শুয়ে পড়েছে। নিবিড় ক্ষেপে গিয়ে রুশোর হাতে ব্যাটটা ধরিয়ে দিল এবং বলটা ধরিয়ে দিল অগ্নির হাতে। বিরক্ত হয়ে বলল, তোর দ্বারা কিচ্ছু হবে না, শালা পাঠ। যা বল কর। ছোট ভাই আছে, বারবার পাঠা কয়া ডাকিস না ভাই, দয়া লাগে। চোখমুখ কুচকে কথাটা বলল অগ্নি। নিবিড় পাত্তা না দিয়ে বলল, হোয়াট এভার। এবার ব্যাট করার পালা রুশোর। রুশো ভয় ভয় ব্যাটটা চেপে ধরে অগ্নির ছুড়া বলটায় আঘাত করতেই শূন্যে রওনা হল বলটা। খুব বেশি দূরে না যেতেই পেছনে থেকে উচ্চস্বরে এক মেয়েলি গলার আওয়াজ ভেসে এলো, আউট। নিবিড়, অগ্নিরুশো তিনজনই যথারীতি অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে তাকাল। বল হাতে প্রাণবন্ত রাত্রিকে দাঁড়িয়ে থাকতে দেখে ফিক করে হেসে ফেলল অগ্নি। রুশোকে উপহাস করে বলল, কি রে ব্যাটা, আমি না হয় প্রথম বলটারে মারতে যাইয়ে ব্যাট উড়ায় দিছি, কিন্তু তুই তো প্রথম বলেই একটা মেয়ের হাতে আউট। রুশো ভেংচি কেটে রাত্রির উদ্দেশ্যে বলল, এই ময়দা সুন্দরী, এভাবে খেলার মাঝে এসে বল ধরলে আউট হয় না। সো এত খুশি হওয়ার দরকার নেই, আউটটা কাউন্ট হচ্ছে না। রাত্রি এগিয়ে এসে বলল, হঠাৎ করে এসে বল ধরায় আউট কাউন্ট হয়নি বেশ, তবে এখন থেকে কাউন্ট হবে তো? নিবিড় ভাবুক ভঙ্গিতে জিজ্ঞেস করল, তুমিও ক্রিকেট খেলতে চাইছ? খেলতে পারো তো? রাত্রি বুক ফুলিয়ে বলল, পারি না মানে? ছোটবেলায় কত তো খেলতাম। এই অগ্নি ভাই, বলটা আমায় দিন তো, দেখুন কেমন প্রথম বলেই বোল্ড করে দেই। অগ্নি ঠোঁট উল্টে বলটা হাতে দিল রাত্রির। নিবিড় ছোট্ট করে শ্বাস ফেলে আগের জায়গায় গিয়ে দাঁড়াল। রুশো মনে মনে ভাবল আর যাই হোক 6 না হলেও 4 অন্তত মারতে হবে তার, নয়তো মানসম্মান সব নষ্ট হয়ে যাবে। এই ময়দা সুন্দরী এমনিতেই চূড়ান্ত লেভেলের ঝগড়ুটে। দেখা গেল আউট হয়ে গেলে এই নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পচাবে। সুতরাং কোনো ক্রমেই প্রেস্টিজ পাঞ্চার হতে দেওয়া চলবে না। এমন দৃঢ় মনোবল নিয়েই ব্যাট হাতে দাঁড়াল রুশো। রাত্রি 3 আঙুলে বলটা ধরে কোমরে ঘষে নিল। এই ধলা ইন্দুরকে প্রথম বলেই ক্যাত করে ফেলার তীব্র মনোবাসনা নিয়েই বল ছুড়ল। কিন্তু যা ঘটল তা কারোরই অনুমানের সীমারেখার মাঝে ছিল না। ছুটন্ত বলটা স্ট্যান্ডে গিয়ে না লেগে সোজা গিয়ে লাগল রুশোর মেইন পয়েন্ট বরাবর। রুশোর চোখ দুটো মুহূর্তেই ফুটবল আকার ধারণ করল। মুখ ফুলিয়ে চিৎকারটা পেটে চেপে রেখেই দুহাতে মেইন পয়েন্ট ঘিরে ধরল সে। নিবিড়গ্নির মাথায় হাত। দৌড়ে গিয়ে রুশোকে ঘিরে দাঁড়াল দুজন। অগ্নি ব্যস্ত গলায় জিজ্ঞেস করল, রুশো তুই ঠিক আছিস? খুব জোরে লাগেনি তো? দাঁতে দাঁত চেপে জবাব দিল রুশো, না লাগে নাই, খালি আন্ডাটা ফুইটটা গেছে বোধ হয়।
বাড়িতে বর্তমানে ঠিক 3 ধরনের পরিস্থিতি বিদ্যমান। একদল চিন্তায় হইচই করে বাড়ি মাথায় তোলায় ব্যস্ত, আরেকদল এই হইচই এড়িয়ে গিয়ে গোপনীয়তায় ব্যস্ত এবং বাকি একদল মুখ চুপসে প্রহর গণনায় ব্যস্ত। প্রথম ধাপে বরাবরই গুরুজনেরা অর্থাৎ আম্মু আব্বুর স্থান, দ্বিতীয় পর্যায়ে ভাইয়ারা, যারা এই মুহূর্তে ঘরে ঢুকে দরজা আটকে নিজেদের মাঝে পরামর্শ করছে কিংবা খুঁজছে প্রতিকার, এবং শেষোক্ত পর্যায়ে পড়েছি আমি রাত্রি। আজ পুরো 2 ঘন্টা যাবৎ ড্যান্স প্র্যাকটিস করার পর যখন নিচে নেমে রুশো ভাইয়ার লাল হয়ে যাওয়া মুখটা দেখি তখন স্বভাবগতভাবে আমিও প্রথম পর্যায়েই নাম তুলিয়েছিলাম। ভাইয়েদের কি হয়েছে জিজ্ঞেস করাই একে অপরের দিকে মাথা কেটে গেছে টাইপ চাহনি নিক্ষেপ করে এড়িয়ে যায়। শেষে রাত্রি যখন অনুশোচনা ভরা গলায় ব্যাপারটা খোলাসা করে বলে, তখন থেকেই মুখে অদৃশ্য তালা মেরে রেখেছি আমি। বিপরীতে কি বলা উচিত তা যেন শত ভেবেও বুঝে উঠতে পারছি না। মাঝে মাঝে ভাইয়ার বলা আন্ডা শব্দটা মনে আসতেই বাড়ি ছেড়ে পালিয়ে কোনো ফাঁকা ময়দানে গিয়ে গগনফাটা হাসিতে ফেটে পড়তে ইচ্ছে হচ্ছে, তো কখনো ভাইয়ার দুঃখে দুঃখী হয়ে উল্টাতে হচ্ছে ঠোঁট। অদ্ভুত কম্বিনেশনের এক অনুভূতি জাগছে, রাত্রিকে বস্তাবন্দি করে পদ্মায় ভাসিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর বাসনাও জাগছে থেকে থেকেই। চড়া মেজাজ নিয়ে অবশেষে মৃদুস্বরে হাঁক ছাড়লাম, রাত্রি। হু। মাথা নিচু রেখেই জবাব দিল রাত্রি, ভাইয়ার কাছে যা। যেমন আন্ডা ফাটিয়েছিস তেমনি আন্ডা থেকে বাচ্চা ফোটা। রাত্রি গোলগাল চোখ করে তাকাল, বিস্মিত গলায় বলল, মানে কি? কি বলতে চাচ্ছিস? মানেটা হচ্ছে এখন ভাইয়ার কাছে গিয়ে মাফ চা। তখন তো মনে হয় না সরি বলেছিস। ঠোঁট উল্টে ফুস করে শ্বাস ছাড়ল রাত্রি। মৃদুস্বরে বলল, বলিনি। কিন্তু সেই ঘটনার পর তোর ভাইয়ের সামনে কোনো মুখে দাঁড়াবো বলতে পারিস? লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে আমার। তা মাটির সাথে মিশে যেতে পারবি? মাথাটা ডানে বামে ঘুরিয়ে না বলল রাত্রি। বিনিময়ে চড়াগলায় বলে বসলাম, তাহলে বসে বসে আমার মুখ দেখছিস কেন? মাটির সাথেও মিশে যেতে পারবি না, আবার ভাইয়ার সামনেও দাঁড়াতে পারবি না। এমনটা তো হবে না চাঁদু। যা, গিয়ে সুন্দর মতো সরি বল। সেই শুরু থেকেই রুশো ভাইয়ার নাক ফাটিয়ে এসেছিস তুই। তখন না হয় ভাইয়ার ফল্ট ছিল, যদিও সঙ্গেই সঙ্গেই সরি বলেছিল, বাট তাও তোর পাঞ্চ ভাইয়ার সুন্দর নাকটাকে টমেটো বানিয়েই ছেড়েছে বারংবার। সেই হিসেবে এবার তো ভাইয়ার কোনো দোষী নেই, এতই ফাটানোর শখ ছিল তো নাকটাই আবারও ফাটাতে পারতি। আর কিছু না পেয়ে সোজা। রাত্রি দুহাতে মুখ ঢেকে ফেলল লজ্জায়। পরমুহূর্তে চিন্তিত গলায় বলল, আচ্ছা ছেলেদের মুসলমানি তো ছোটতে দিতে হয় তাই না? হঠাৎ এই প্রশ্ন? বাম সাইডের ভ্রুটা উঁচু করে জিজ্ঞেস করলাম আমি। রাত্রি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, এই বড় বয়সে এসে ফেটে ফুটে যাওয়ায় আবার মুসলমানি দিতে হয় কিনা তাই ভাবছি। রাত্রি। আমার উচ্চস্বরে দেওয়া তীব্র চিৎকারে রাত্রি দৌড়ে ঘর ছেড়ে পালাল। আমি দুহাতে কপাল চেপে ধরে থম মেরে বসে রইলাম। এসব কেমন ধারা মিনিংলেস কথা বলে মেয়েটা। উফ, আর ভাবতে পারছি না। আমার ভীষণ দুঃখ ফিলিং আসছে। রাত্রির হবু বর যেই হোক না কেন তার কপালে যে হুটহাট যেটা সেটা ফেটে যাওয়ার অভিজ্ঞতা থাকবে তা হাড়ে হাড়েই টের পাচ্ছি আমি। বেচারার প্রতি বস্তা বস্তা সমবেদনা বোধ করছি। আহা বদনা থুককু বেদনা। রাত্রি গিয়ে ব্রেক মারল অগ্নিদের ঘরের সামনে। দুরু দুরু কেঁপে উঠা বুকটা নিয়ে দরজায় নক করল। প্রথমবার দরজা না খোলায় আবারও নক করতে নিতেই খট করে শব্দ করে দরজাটা খুলে গেল। নিজের থেকে প্রায় 6 ইঞ্চি লম্বা নিবিড়কে হঠাৎ করে চোখের সামনে আবিষ্কার করে ফেলায় খানিকটা ভরকে গেল সে। রাত্রি, কিছু দরকার ছিল? আমতা আমতা করে বলল রাত্রি। ভাইয়া, উনি কোথায়? এখানে উনিটা কে?
ডান সাইডের ভ্রুটা কিঞ্চিত উঁচু করে প্রশ্ন ছুড়ল নিবিড়। রাত্রি খানিকটা জোরতা নিয়েই বলল, রুশো ভাইয়া। নিবিড় ঘাড় ঘুরিয়ে এক পলক রুশোকে দেখে নিল। পর মুহূর্তে রাত্রির পানে দৃষ্টি নিবন্ধন করে বলল, ভেতরেই আছে। কেন? কোনো দরকার? এখন কেমন আছেন উনি? আগের থেকে বেটার। আর কিছু? রাত্রি জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। চোখ নামিয়ে বলল, আসলে উনার সাথে কিছু কথা ছিল, উনাকে কি একটু ডেকে দেওয়া যাবে ভাইয়া? নিবিড় ঠোঁটে ঠোঁট কামড়ে ধরে রুশোকে ইশারায় জিজ্ঞেস করল, রাত্রি দেখা করতে চাইছে? ভেতরে আসতে বলবো? রুশো তুমুল হারে মাথাটা ডানে বামে নাড়াল। অর্থাৎ পৃথিবী উল্টে গেলেও এই মুহূর্তে রাত্রির সাথে দেখা করবে না সে। নিবিড় এবার পলক ঝাপটে অগ্নির দিকে তাকাল। অগ্নি দুষ্টু হেসে ইশারায় বোঝাল, আরে এত জিজ্ঞেস করার কি আছে? রাত্রিকে আসতে বলো। প্যারা নাই মামা, জাস্ট চিল। নিবিড় ভ্রুতে ভাঁজ ফেলে রাগ দেখাল। ঘাড় ঘুরিয়ে রাত্রির উদ্দেশ্যে বলল, আসলে হয়েছে কি বলো তো, রুশো একটু রেস্ট নিচ্ছে। বাট হি ইজ ফাইন। তুমি টেনশন করো না, পরে না হয় কথা বলিও। রাত্রি হতাশ চোখে তাকাল। এই মুহূর্তে অনন্যার কাছে ফিরে গেলে যে জোরেশোরেই এক লাথি উপহার পাবে তা জানা কথা। তাছাড়া রুশোকে একবার সচক্ষে দেখবার আকাঙ্ক্ষাটাও প্রগাঢ় হচ্ছে। ঈশ্বর ছেলেটা কেমন আছে কে জানে। এত স্পিডে ছোড়া বল সোজা ওভাবে গিয়ে লাগায় যে কতটা আঘাত পাবার কথা তা অনুভব না করেও উপলব্ধি করতে পারা যায় সহজেই। হয়তো লজ্জায় বলতে চাইছে না, তবু এটা তো ঠিক আঘাত লেগেছে সজোরেই। রাত্রিকে এভাবে আনমনেই দাঁড়িয়ে থাকতে দেখে নিবিড়ের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। চিন্তিত গলায় জিজ্ঞেস করল, কি হলো রাত্রি? দাঁড়িয়ে রইলে যে? কোনো জরুরি কিছু দরকার ছিল? রাত্রি চমকে উঠল হঠাৎ করেই। অতঃপর নিজেকে স্বাভাবিক করে দৃঢ় কণ্ঠে বলল, জি ভাইয়া, ব্যাপারটা একটু জরুরি। উনাকে একটু বলুন না প্লিজ। নিবিড় ছোট্ট করে শ্বাস ফেলল। ইশারায় অগ্নিকে ঘর ছেড়ে বের হতে বলল। অগ্নি রুশোকে মৃদুস্বরে বলল, এত লজ্জা পাওয়ার কিছু হয়নি। ভুলে যাইস না এই মেয়ের হাতেই নাকটাকে টমেটো বানানোর রেকর্ড বানাইছস তুই। সো নো শরম নো গরম। বেস্ট অফ লাক। রুশো করুণ গলায় অগ্নির হাত চেপে ধরে বলল, নো ব্রো, ডোন্ট ডু দিস প্লিজ। অগ্নি হাত ছাড়িয়ে নিয়ে রিল্যাক্স মুডে বলল, প্যারা লেনে কা নেহি, দেনে কা হ্যায়। তোর ডায়ালগ তোরেই ছাড়লাম, মনে কিছু নিস না। এ কথা বলেই হাসতে হাসতে ঘর ছেড়ে বের হল অগ্নি। নিবিড়ও দরজা থেকে সরে বেরিয়ে গেল। রাত্রির উদ্দেশ্যে যেতে যেতে বলল, বেচারাকে লজ্জায় ফেলো না কিন্তু রাত্রি। রাত্রি ঘাড় কাত করে সম্মতি জানাল। গুটি গুটি পায়ে ঘরের ভেতরে ঢুকল। রুশো গুটিসুটি মেরে কম্বল মুড়িয়ে বসেছিল। রাত্রিকে দেখতেই শুকনো ঢোক গিলে খানিকটা হাসার চেষ্টা করল। মুখে বলল, ব্যাপার কি? অ্যাটম বোম্ব হঠাৎ জরুরি ভিত্তিতে এই হতভাগার সাথে দেখা করতে চাইছে যে? রাত্রি আঙুলে আঙুল খোটাতে খোটাতে বলল, আসলে ভাইয়া, আপনি তো জানেনই ব্যাপারটা এক্সিডেন্টালি ঘটে গেছে। আমি ইচ্ছে করে এমনটা করিনি। আপনি প্লিজ আমার ওপর রাগ করে থাকবেন না। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। রুশোর মনটা অজানা এক ভালো লাগায় খেলে গেল। মনোমস্তিষ্ক উভয়ই রাত্রিতে মত্ত হতে শুরু করল তার। ব্যথায় কাবু হওয়া ছেলেটার হঠাৎ করেই মনে হল, কই ব্যথা তো করছে না আর। রুশো নিজ মনে প্রশান্তির হাসি হাসল। নিজের জন্য রাত্রির চোখে এই সামান্যতম মাটা বিশালাকা পর্বতের মতো মনে হল। হেসে বলল, ইটস ওকে মিস।
আমি আপনার উপর রেগে নেই। আই নো এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। আম টোটালি ফাইন। ডোন্ট ওয়ারি। রাত্রি স্বস্তির শ্বাস ফেলল। বুকে চেপে রাখা পাথরটা নেমে যাওয়ায় অনেকটা হালকা অনুভূতি হল তার। রুশোকে এভাবে গুটিসুটি মেরে বসে থাকতে দেখে বলল, আপনার কি খুব বেশি শীত করছে? রুশো মাথাটা ডানে বামে নাড়িয়ে বলল, কই না তো, একদম শীত করছে না, বরং কপালে ঘাম জমেছে। সি। রাত্রি কপাল কুঁচকে দেখল। জিজ্ঞেস করল, তাহলে এভাবে কম্বল মুড়ি দিয়ে বসে আছেন কেন? মুহূর্তেই নিজের গালে নিজেরই সজোরে থাপ্পড় মারার ইচ্ছে হল রুশোর। সে যে কম্বলটা প্রেস্টিজ রক্ষায় নিয়েছিল সে কথা অন্যদের বুঝতে না দেওয়ার চেষ্টায় কিনা নিজেই ভুলে বসল। শেম। রুশো আমতা আমতা করে বলতে লাগল, আবাসলে হয়েছে কি অ্যাটম বোম, আমার আবার শীতকালে পুরো বডিতে গরম লাগলেও পা দুটো কখনোই গরম হয় না, মনে হয় সবসময়ই বরফ হয়ে থাকে, তাই আর কি ঢেকে ঢুকে বসে আছি। রাত্রি ছোট্ট করে বলল, ওহ। তারপর কয়েক সেকেন্ড বিরতি নিয়ে আবারও বলে উঠল, আচ্ছা তাহলে আমি আসছি, নিজের খেয়াল রাখবেন প্লিজ। রুশো হেসে সম্মতি জানাল। রাত্রি উল্টো দিকে ফিরে ধাপ ফেলার মুহূর্তে রুশোর মনে পড়ল ফ্লোরের বেশ কিছু জায়গায় পানি ছড়িয়ে ছিটিয়েছিল। টাইলস লাগানো ফ্লোরে এমনিতেই স্লিপারি ফিল হয়, সেখানে পানি। ওহ নো, রাত্রির পা পড়লে তো যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। রুশো ভাবনার মাঝেই খেয়াল করল রাত্রির ঠিক সামনেই ছড়িয়ে আছে কিছু পানি। ফ্লোরটা হোয়াইট টাইলসের হওয়ায় সেভাবে লক্ষ্য না করলে বোঝার জো নেই। রাত্রিকে আটকাতে হবে, তাও এক্ষুনি। রুশো চট করে সব ভুলে কম্বল ছেড়ে দাঁড়াল। তৎক্ষণাৎ হাঁক ছাড়ল, হেই স্টপ স্টপ। অথচ রাত্রি থমকে দাঁড়ালেও দুর্ঘটনা ঘটাল রুশোই। বেচারা লুঙ্গিতে পা বেজে ধারাম করে পড়ল রাত্রি সহ। ঘটনাটা এত দ্রুত ঘটল যে রাত্রি সরে দাঁড়ানোর মতো ন্যূনতম সময়টাও হাতে পায়নি। রুশোর আচমকা নিজের ওপর পড়ে যাওয়ায় ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে সেও। এইটুকুর মাঝেই কিন্তু দুর্ঘটনা থেমে থাকলে পারত। কিন্তু দুর্ঘটনার লিমিটেশন কেন যেন রুশোর ক্ষেত্রেই বরাবর সর্বোচ্চ মানের হয়। যার দরুন পরনের লুঙ্গিটার যে এদিকে গিট খুলে গিয়েছে তার অনুমানটাও করতে সক্ষম ছিল না রুশো। রাত্রি আউ বলে চিৎকার ছাড়ল ব্যথা পাওয়ার দরুন। মূলত রাত্রির ওপর হুমড়ি খেয়ে পড়ায় রুশোর আঘাত লাগেনি ততটা, ব্যাস পুরনো ক্ষততে ধাক্কা লেগেছে আরেকবার। রুশো চোখ বুজে থাকা রাত্রির পানে চেয়ে মুখ ফুলিয়ে ব্যথাটা সহ্য করে নেবার চেষ্টা চালাল। পর মুহূর্তে রাত্রিকে এতটা কাছ থেকে দেখতে পাওয়ার সৌভাগ্যের কাছে ব্যথাটাকে বড্ড সামান্য বলেই বোধ হল। মুগ্ধ চোখে চেয়ে রইল রুশো। রাত্রির কপালের ভাঁজ, ঢেউ খেলানো ভ্রু, ঘন পল্লবে ঘেরা চোখ, পাতলা ঠোঁট সবেতেই ঘুরে ফিরে বেড়াতে থাকল তার সূক্ষ্ম নজর। কয়েক সেকেন্ডের ব্যবধানে রাত্রি বিস্ময় কাটিয়ে চোখ খোলার চেষ্টা চালাল এবং প্রায় সাথে সাথেই উচ্চস্বরে চিৎকার জুড়ে দিল, আয়া আয়া। রুশোর হুঁশ এল রাত্রির প্রকাণ্ড চিৎকারে। তাড়াহুড়ো করে উঠে লুঙ্গি টেনে নিজের ইজ্জত বাঁচানোর লক্ষ্যে লেগে পড়ল সে। রাত্রি কষ্ট করে হলেও দুচোখ ঢেকে উঠে দাঁড়াল। আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। কম্পিত গলায় কথাগুলো আওড়াতে আওড়াতেই দৌড়ে ঘর ছেড়ে পালাল রাত্রি। রুশো পারে না লজ্জায় লজ্জাবতী গাছের সাথে ফাঁস দিয়ে সুইসাইড করে। কি করবে সে, কোথায় যাবে সে? রুশো দিশেহারা হয়ে কপাল চাপড়াতে লাগল। অগ্নিনিবিড় ড্রয়িং রুমে বেশ আয়েশ করে ম্যাচ দেখছিল। হঠাৎ রাত্রিকে এভাবে দৌড়ে বাড়ি ছেড়ে বের হতে দেখে চট করে দাঁড়িয়ে পড়ল। অগ্নি জিজ্ঞেস করল, এ কি রাত্রি, কি হয়েছে? এভাবে দৌড়ে যাচ্ছ কোথায়? রাত্রি মুখ ঢেকে রেখেই বলতে থাকল,
আমি কিছু দেখিনি। বিশ্বাস করুন, আমি কিছু দেখিনি। কিচ্ছুটি না। এবং মুহূর্তেই দৃষ্টিসীমার বাহিরে পৌঁছাল। একে অপরের দিকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকাল অগ্নিনিবিড়। যেহেতু সঠিক উত্তর কারোরই জানা নেই, সেহেতু আর এক মুহূর্ত দেরি না করে রুশোর ঘরের উদ্দেশ্যে ছুট লাগাল দুজন। ঘরে পৌঁছেই দুহাতে মুখ ঢেকে রেখে কম্বল জড়িয়ে থাকা রুশোকে আবিষ্কার করল তারা। ভালো কিছু যে ঘটেনি তা পরিস্থিতি দেখেই আজ করতে পারল। অগ্নি রুশোর কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করল, রুশো, কি হয়েছে? রাত্রি এভাবে দৌড়ে বেরিয়ে গেল কেন? রুশো মাথা বের করে করুণ চোখে তাকাল। কাদো কাদো মুখ করে বলল, ব্রো, যেটুকু প্রেস্টিজ বাকি ছিল আজ তার সবটা পাঞ্চার হয়ে গেল। এ কথা বলেই আবারও মুখ ঢেকে ফেলল রুশো। নিবিড় চিন্তিত ভঙ্গিতে পাশে গিয়ে বসল রুশোর। কাঁধে হাত রেখে নরম গলায় জিজ্ঞেস করল, রুশো, কি হয়েছে সেটা আমাদের খুলে বলো, না হলে বুঝব কি করে বলো। রুশো ফুস করে শ্বাস ফেলল। দুঃখে ভরা গলায় বলল, তখন তো স্রেফ আন্ডা ফুটেছিল, আর এখন আন্ডার ভান্ডাটাই ফুইটটা গেছে ব্রোস। চলবে।